স্টেশন মাস্টারের বিবর্ণ মুখটা আমার মনে পড়ল। যখন আমি তাকে আমার গন্তব্যস্থলের কথা বলেছিলাম, তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি যেন একটু ভয় পেয়ে গিয়েছিলেন। তাই তিনি বারবার অনুরোধ করেছিলেন যেন আমি শেষ ট্রেনটাতেই ফিরে যাই। কিন্তু হরিনারায়ণ যদি সেই মুহূর্তে এসে হাজির না হতো বা একটু দেরি করত, তাহলে আমি কলকাতায় ফিরে যেতাম। হরিনারায়ণের যে সাহস আছে এবং সে বর্তমান ঘটনাবলীর সঙ্গে যে অভ্যস্ত, তা তার আচার আচরণে বোঝা যায়। সে নির্বিঘ্নে গাড়ি হাঁকিয়ে চলেছে। যে গাড়ির বাহন দুটি গরু হয়েও যেন গরু নয়, যেন ড্রাগন গরু। সাধারণ গরুর চেয়ে শতগুণ শক্তিশালী। চোখগুলো লাল এবং অস্বাভাবিক রকমের বড় বড়। নিঃশ্বাসে আগুনের ফুলঝুরি বিচ্ছুরিত হচ্ছে। গাড়িটা গেটের সামনে পৌঁছানো মাত্রই কর কর, ক্যাঁচ ক্যাঁচ, ঘর ঘর শব্দ তুলে গেটটা খুলে গেল। মনে হল গেটটা বহুদিন ধরে খোলা হয়নি, অথবা জীর্ণ শীর্ণ গেটটি শেষ অবস্থায় এসে পৌঁছেছে। অথচ আশ্চর্যের বিষয়, কে যে গেটটা খুলে দিল তা দেখতে পেলাম না। নীলাভ আলোটা তখনও জ্বলছিল, কিন্তু সেই আলোয় কোনো মানুষকে দেখতে পেলাম না। গেটটা যেন আপনা থেকেই খুলে গিয়ে গাড়িটিকে ভিতরে প্রবেশ করতে দিল। গাড়িটি ফটক পেরিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই আবার কানে এল সেই অবরুদ্ধ কান্নার স্বর, এত তীব্র আর এত তীক্ষ্ণ যে কোনো মানুষ অমনভাবে কাঁদতে পারে তা বিশ্বাস হয় না। আমি কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লাম। হরি সম্ভবত আমার মনের কথা বুঝতে পেরে এক লাফে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর ঢুকে গেল। সেই তীক্ষ্ণ তীব্র কান্নার রেশ আমার কানে বাজছে, আর কান্নার সুরের সঙ্গে তাল মিলিয়ে আমার হৃৎপিণ্ডটা ধুকপুক করে লাফিয়ে উঠছে, বেশ বুঝতে পারছি। মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে হৃৎপিণ্ডটাকে টেনে ছিঁড়ে নিয়ে যেতে চাইছে। আমি দু হাত দিয়ে কান দুটোকে চেপে ধরলাম, কিন্তু তা সত্ত্বেও কান্নার শব্দকে আটকাতে পারলাম না। গাড়ির গরু দুটি ছাড়া আর কোনো প্রাণীকে আমি দেখতে পাচ্ছিলাম না। অথচ আমার মনে হচ্ছিল যেন হাজার হাজার চোখ আমার দিকে লোলুপ দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে, যাদের আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাকে লক্ষ্য রাখছে। আমার প্রতিটি আচার আচরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আরও একটা ব্যাপার লক্ষ্য করে শিউরে উঠলাম। হরি বাড়ির ভিতর চলে যাওয়ার পরই গরু দুটি মাথা ঘুরিয়ে আমাকে একদৃষ্টে নজর করছে। তাদের দৃষ্টিতে ফুটে উঠেছে জিজ্ঞাসার লালসা। লকলকে জিভ বেরিয়ে এসেছে ওদের মুখ থেকে। আগুনের ভাঁটার মতো চোখ দিয়ে ঝরে পড়ছে হিংস্রতা। ওরা যেন আমাকে গিলে ফেলতে চাইছে ওদের দৃষ্টি দিয়ে। বুঝতে পারছি হয়তো যে কোনো মুহূর্তে গরু দুটো লাফ দিয়ে আমার ঘাড়ে পড়তে পারে, কিন্তু ওদের প্রভুকে হয়তো ওরা ভীষণ ভয় করে, সেই জন্যেই ওরা সে সাহস পাচ্ছে না। এমন সময় সেই কান্না থেমে গেল। হাত দুটো কান থেকে নামিয়ে এনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কি দুঃসহ এই অমানসিক কান্নার শব্দ! ভাবলেও শরীরের রক্ত শুকিয়ে যায়। কান্নার শব্দ থেমে যাওয়া মাত্রই গরু দুটি মুখ ঘুরিয়ে নিল আমার দিক থেকে। আমি আরও কিছুটা স্বস্তি বোধ করলাম। হরি বেরিয়ে এল বাড়ির ভিতর থেকে। হাসতে হাসতে বললে, এসো দাদা, ঘরটা ঠিকঠাক করে এলাম। জানোই তো, নিজের দেশেই পরবাসী হয়ে রয়েছি। সবকিছু নিজের হাতেই করতে হয়। তোমাকে উপরে নিয়ে যাওয়ার আগেই একবার ঘরটা দেখে এলাম, ঠিক আছে কি না। নেমে এসো। আশ্বস্ত হলাম হরিকে দেখে। হেসে বললাম, আরে না না মা, তোমাকে ব্যস্ত হতে হবে না। কথাটা বলতে বলতে আমি গাড়ি থেকে নেমে হরিকে অনুসরণ করলাম। নিস্তেজ এক ফালি চাঁদ আকাশের এক কোণকে আলোকিত করার চেষ্টা করছিল বাড়িটার ঠিক পিছন দিকটার আকাশে। এক লহমার জন্যে মনে হল নরকপুরীর যবনিকা উঠবার পূর্ব মুহূর্তে যেন নেহাত করুণাবশত ওই এক ফালি চাঁদের এক টুকরো আলো ঠিকরে এসে পড়ছিল বাড়িটার মাথায়। বাড়িটাকে অতি প্রাচীন পোড়ো বাড়ি বলে আখ্যায়িত করলেই বোধ হয় ঠিক মানানসই হবে। যেন প্রকাণ্ড একটা হাঁ করে সব কিছুকে সে গিলে খেতে চাইছে। চাঁদের ওই অস্পষ্ট আলোয় বাড়িটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল, কেননা আমি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই গেটের সেই নীলাভ আলোটি নিভে গিয়েছিল বলে। কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ থেমে গেলাম। এই অন্ধকারে বাড়ির ওই অন্ধ কূপের মধ্যে ঢুকতে যেন মনে সায় পেলাম না। একটু আগেই যে কান্নার শব্দ আমাকে ব্যাকুল ও ভীত করে তুলেছিল, সে কথা মনে হতেই হৃৎস্পন্দন দ্রুততর হয়ে উঠল। মনে হল বাড়িটার ভিতরে এমন কিছু আছে যা অমঙ্গলজনক, মানুষের পক্ষে শুভ নয়। কিন্তু অমঙ্গলের দোর গড়ায় এসে দাঁড়িয়ে এখন সব কথা ভেবে কি লাভ? এখন হাজার ইচ্ছা থাকলেও ফিরে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেছে আমার কাছে। সুতরাং আমাকে এগিয়ে যেতে হবেই। অথচ অবাক হচ্ছি ভেবে হরি কত সহজ স্বচ্ছন্দ গতিতে এগিয়ে চলেছে বাড়িটার দিকে।
ভেবে আরও আশ্চর্য হচ্ছি যে হরি এই বাড়িতেই থাকে এবং নিঃসঙ্গ জীবন যাপন করে নির্ভয়ে। যাই হোক, মনটাকে শক্ত করে ফেললাম। হরি যদি থাকতে পারে, তবে আমিই বা থাকতে পারব না কেন? কিসের ভয়? জীবন্ত মানুষ আমি। মৃত মানুষকে, মানে অশরীরীকে ভয় করতে যাব কোন দুঃখে? আরও কয়েক পা এগিয়ে গেলাম। সতর্ক দৃষ্টি মেলে চারিপাশে চোখ বুলিয়ে ভাল করে বাড়িটার পরিস্থিতি সম্বন্ধে নিঃসন্দেহ হতে চাইলাম। না, তেমন কিছু নজরে পড়ছে না। পাড়া গাঁয়ের রূপ যেমন হয় ঠিক তেমনিই পরিবেশ। কয়েকটা নারকেল আর তালগাছ মাথা উঁচু করে বাড়িটার এধারে ওধারে দাঁড়িয়ে, আর এদিকে সেদিকে ভরা রয়েছে ঝোপঝাড়। অন্ধকারের মধ্যে যতদূর চোখের দৃষ্টি চলে তার মধ্যে আর কোনো বাড়ি চোখে পড়ল না। বাড়ির পূব দিকটায় কয়েকটি বড় বড় গাছ অন্ধকারে দৈত্যের মতো রয়েছে দাঁড়িয়ে। হঠাৎ একটা কিছু দেখতে পেয়ে চমকে উঠলাম। যে দিকটায় ঝোপঝাড়ে ভরা, সেই ঝোপের মধ্যে থেকে যেন একজোড়া চোখ আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। জন্তু জানোয়ারের চোখ রাত্রে জ্বলে আমরা জানি, তবে কি কোন হিংস্র জন্তু ওঁত পেতে বসে রয়েছে ওখানে? আমি নিঃসন্দেহ হওয়ার আশায় আর একবার তাকালাম, কিন্তু সেই জল জ্বলে চোখ দুটি ধীরে ধীরে উপর দিকে উঠতে লাগল। আমি অবাক বিস্ময় লক্ষ্য করলাম প্রকাণ্ড ছায়া মূর্তি মিলিয়ে গেল সামনের তাল গাছটাকে আশ্রয় করে। চলার শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম। সম্বিত ফিরে এলো। হরির কথা দেখছ দাদা? ওসব কিছু নয়। চলে এসো। হয়তো কিছুই নয়, আমার চোখের ভুলও হতে পারে। কোনো কথা না বলে পা বাড়ালাম হরিকে অনুসরণ করে, কিন্তু তবু যেন মনকে সান্ত্বনা দিতে পারলাম না। মনে হচ্ছিল শত শত অশরীরী দেহধারীরা যেন আমার আশেপাশে চলতে শুরু করেছে। তাদের চলার শব্দ, এমনকি তাদের হিম শীতল নিঃশ্বাসের হাওয়া আমার গায়ে এসে লাগছে। বেশ বুঝতে পাচ্ছি গায়ে কাঁটা দিয়ে উঠছে। শীত শীত অনুভব করছি। প্রায় মুহ্যমান হয়ে হরির সঙ্গে ঢুকলাম সেই প্রকাণ্ড বাড়িটার মধ্যে। বাড়ির মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই জ্বলে উঠল আলো। একেবারে অন্ধকারের মধ্যে এই আলো যেন মৃত সঞ্জীবনীর কাজ করল। মনে সাহস এল ফিরে। আমরা দোতলার একটি সুসজ্জিত কক্ষে এসে উপস্থিত হলাম। হরিনারায়ণ বললে, এই ঘরটাই তোমার জন্যে ঠিক করে রেখেছিলাম দাদা। নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে হরি, সত্যিই তোমার তারিফ না করে পারছি না। আমি বেশ খুশি মনেই বললাম। বাড়ির বাইরে থেকে দেখে এ ধরনের আধুনিক সাজ সরঞ্জামে ভরা ঘর কল্পনা করাই কষ্টসাধ্য। বিনয়ের হাসি হাসল হরি। বললে, শুনে আনন্দ হল দাদা। আপাতত আমি যাচ্ছি। তোমার দরকার হলেই টেবিলে যে কলিং বেলটা আছে বাজিও, আমি হাজির হব। এখন তুমি খুবই ক্লান্ত, অনেকটা পথ এসেছ। তোমার এখন ঘুমের প্রয়োজন খুব। আমি চলি তাহলে বলেই হরি ঘর থেকে বেরিয়ে গেল। নিজেকে বড়ই ক্লান্ত বোধ হচ্ছিল, সুতরাং হরির কথায় কোনো প্রতিবাদ করলাম না। সকালবেলায় না হয় কথাবার্তা হবে। ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলাম বিছানায়। কিন্তু পরিশ্রান্ত হলেও আমার চোখে ঘুম এলো না। চোখ বুজে ঘুমোবার চেষ্টা করতে গেলেই হাজার রকমের দুঃস্বপ্ন এসে জড়ো হতে থাকে মনের মধ্যে। প্রথম থেকে ঘটনার রোমন্থন শুরু করলাম, আর প্রতি মুহূর্তেই শিউরে উঠতে লাগলাম। যে পরিবেশের মধ্যে দিয়ে হরি আমাকে এই অট্টালিকায় নিয়ে এল, সে পরিবেশ তো সাধারণ পরিবেশ নয়। সবকিছুকেই একটা অবাস্তব এবং মানুষের বৃদ্ধি যুক্তির বাইরে বলে মনে হল। যা কিছু ঘটতে দেখলাম তা এক পৈশাচিক কাণ্ড ছাড়া আর কি হতে পারে? পরমুহূর্তেই ভাবলাম, তবে কি হরিনারায়ণ পিশাচ সিদ্ধ? ড্রাগন গরু, অতিকায় রক্তচোষা বাদুড়, ভুতুড়ে কান্না, এসব তবে কি? আর এই পরিবেশ সৃষ্টি হল কেমন করে? এ সবই তাহলে হরির কাজ। কারণ ঘটনাগুলি আমার মনে গভীরভাবে দাগ কাটলেও হরির মধ্যে তার এক বিন্দুও আভাস পাওয়া যায়নি। বিছানা থেকে উঠে পড়লাম। মনের অস্থিরতা বেড়ে চলল। আমি ঘরের মধ্যে পায়চারি শুরু করলাম। হঠাৎ খেয়াল হল জানালাগুলো সব বন্ধ। আমি এগিয়ে গিয়ে একটা জানালা খুলে দিতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এসে মুখে আছড়ে পড়ল। বুঝলাম, আকাশে মেঘ করেছে, এখুনি বৃষ্টি নামবে, তারই আভাস ভেসে আসছে হাওয়ার সঙ্গে। জানালা দিয়ে বাইরে উঁকি মেরে দেখবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হল না। গাঢ় অন্ধকারে ভরে আছে চারিদিক। জানালাটা বন্ধ করে ফিরে এসে বিছানায় বসতে যাবে, হঠাৎ একটা তীব্র হৃদয় বিদারক করুণ আর্তনাদ আমাকে সচকিত করে তুলল। একটা অমানসিক করুণ আর্তনাদ। জীবনে আমি কোনোদিনই এমন ধারা করুণ আর্তনাদের শব্দ শুনিনি।
করুণ সুরের আর্তনাদ হলেও সেই আর্তনাদের মধ্যে একটা বিভৎসতার লক্ষণ সুপরিস্ফুট ছিল। যে বাড়িতে একমাত্র হরি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি বাস করে না, সেই বাড়িতে এমনভাবে কাঁদে কে? বিশেষ করে মেলি সুরের কান্না। তবে কি হরি কোনো কিছু গোপন করছে আমার কাছে? আমি কেমন যেন মরিয়া হয়ে উঠলাম। দরজা খুলে ছুটলাম সেই আর্তনাদ মিশ্রিত কান্নাকে অনুসরণ করে। বারান্দা দিয়ে কিছুটা এগুতেই মনে হল পাশের ঘর থেকে ভেসে আসছে সেই শব্দ, কিন্তু আমি দরজার সামনে দাঁড়াবা মাত্রই সবকিছু থেমে গেল। নিমেষে বিরাজ করতে লাগল এক অদ্ভুত নিস্তব্ধতা। চারিদিক ঘিরে যেন একটা থমথমে ভাব অনুভূত হতে লাগল। রহস্য জালে যেন আরও গভীরতরভাবে জড়িয়ে পড়লাম। এখন আমার কি করা উচিত? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। নিজের ঘরে ফিরে যাব অথবা কান্নার উৎসকে খুঁজে দেখব? ভাবতে গিয়ে মনে হল, সকাল থেকে এই গভীর রাত অবধি যখন কোনরূপ বিপদে পড়তে হয়নি, তখন হয়তো কোনরূপ বিপদ আমাকে স্পর্শ করবে না। মনে হওয়া মাত্রই সামনের দরজাটা ঠেলে খুলে ফেললাম। দরজা খোলা মাত্রই যে দৃশ্য ফুটে উঠল চোখের সামনে, তা যেমন বিস্ময়কর তেমনি ভয়াবহ। শিরায় শিরায় বয়ে গেল রক্ত ঠান্ডা হিমেল প্রবাহ। স্থাণুবৎ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। ঘরের ঠিক মধ্যিখানে একটি কাঁচের আধারে শুয়ে আছে একটি সুন্দরী রমণী। কফিনের আকারে তৈরি হলেও আধারটি ঠিক কফিন নয়। স্থির দৃষ্টি মেলে সে চেয়ে রয়েছে আমার দিকে। নিষ্পলক প্রাণহীন চোখ দুটি সতেজ এবং জীবন্ত বলে মনে হতে লাগল। সে দৃষ্টিতে যেন সম্মোহনের মন্ত্র ছিল। আমি একদৃষ্টে তাকিয়ে রইলাম সেই দিকে। চোখ ফেরানো দুষ্কর হয়ে উঠল আমার কাছে। মেয়েটির সর্বাঙ্গ ব্যান্ডেজ দিয়ে বাঁধা, কেবলমাত্র মুখমণ্ডলটুকু ছাড়া। প্রাচীন মিশরে মমি করে যেমন দেহগুলিকে সংরক্ষিত করা হতো, প্রায় ঠিক সেইভাবেই মেয়েটির দেহটিকে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। চোখের মণি থেকে যেন একটা ক্ষুধার্ত শানিত রশ্মি নির্গত হয়ে আমাকে অলক্ষ্যে লেহন করে চলছিল। দেহটুকু বাদ দিয়ে কেবলমাত্র মুখমণ্ডলটিতে দৃষ্টি নিবদ্ধ রাখলে মনে হবে একজন সুন্দরী যুবতী তার শয্যা থেকে নিরীক্ষণ করছে আগন্তুক মানুষটিকে। বেশিক্ষণ সেই দৃষ্টির সামনে থাকা যায় না। শির শির করে ওঠে শরীর। অদম্য মনের জোরে চোখ ফিরিয়ে নিলাম অন্যদিকে। মুহূর্তে মনে হল আমি যেন এক দুরন্ত অদৃশ্য এক শক্তির বাঁধন ছিঁড়ে নিজেকে মুক্ত করতে পেরেছি। যদি না পারতাম জানি না তাহলে আমার পরিণতি কি হতো। সে যাই হোক, মেয়েটির মধ্যে, বিশেষ করে তার ওই অন্তর্ভেদী দৃষ্টির মধ্যে ভয়ানক এক সম্মোহনী শক্তি ছিল, সে কথা অস্বীকার করতে পারলাম না। কিন্তু এই হরিনারায়ণ তাহলে মেয়েটিকে এখানে রেখেছে কেন? মিশর দেশের মমি হলে না হয় বুঝতে পারতাম যে হরির একটা হবি আছে। এ তো দেখছি আমাদের বাঙালি ঘরের মেয়েদের মতোই চেহারা। আর যদি মমি করে মেয়েটিকে রাখা হয়ে থাকে, তবে তার মুখমণ্ডল এমনকি তার মাথার চুলগুলি পর্যন্ত খুলে রাখার অর্থ কী হতে পারে? অভিশাপ। ডাকিনী হয়ে ছুটে আসছে তাজা তাজা রক্ত চুষে খাওয়ার উল্লাসে, আনন্দে। আরও কাছে এগিয়ে এলো ওই ভয়ঙ্করী ডাকিনী। লোভাতুর হিংস্র চোখ দুটি তার আরও বড় হয়ে উঠল। জিভ বার করে একটা টকাশ করে শব্দ করল সে। ব্যান্ডেজ দিয়ে বাঁধা হাত দুটো প্রসারিত কর আমার দিকে। আমি সভয়ে পিছিয়ে এলাম 2 পা। জড়তা আমার আগেই দূরীভূত হয়েছিল, ফিরে এসেছিল মানসিক স্থিরতা। ছুটে যে পালাব সে সময়টুকুও ছিল না। রক্ত পিপাসু ডাকিনী তখন প্রায় একেবারে সামনাসামনি এসে গেছে। আমি আরও কয়েক পা পেছিয়ে গেলাম, কিন্তু আমার দৃষ্টি মুহূর্তের জন্য অন্যদিকে না ফিরিয়ে পেছন দিকে সরে যেতে থাকলাম। বুঝতে পারছি যে কোনো মুহূর্তে সে লাফ দিয়ে পড়বে আমার ঘাড়ে। সুতরাং মনকে দৃঢ় করে প্রস্তুত হলাম। প্রয়োজন হলে সর্বশক্তি নিয়োগ করেও ওর আক্রমণকে প্রতিহত করতে হবে। আর কথাটাও জানি আমার সাহস হারালে চলবে না। মনকে কঠিন করে রাখতে হবে। সাহস হারালে মৃত্যু অবধারিত, বুঝতে পারলাম। পিছন হাঁটতে গিয়ে হঠাৎ লোহার রড দেখতে পেলাম। পাশেই রয়েছে পড়ে। চোখের পলক পড়ার থেকেও দ্রুতবেগে কুড়িয়ে নিলাম সেই রডটি। মনটা দ্বিগুণ উৎসাহে ভরে উঠল। রড হাতে নিয়ে স্থির দৃষ্টি মেলে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি আর 1 পা অগ্রসর হলেই ওর মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেব।